জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আমরা সূর্যপুর রুরাল আউটপোস্টের ছবি দেখাচ্ছি স্প্লিট স্ক্রিন করে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন। আপনারা জানেন বারুইপুর পুলিশ জেলার অধীনে, বারুইপুর থানার অধীনে সূর্যপুরে যে ঘটনাটা গত 4 তারিখে ঘটে গিয়েছে, এবং তারপরে শুভেন্দুবাবু আগে একবার গিয়েছিলেন বারুইপুর জেলা পুলিশের সদর কার্যালয়ে, এবং আজকে তিনি ওই সূর্যপুরে যে নাবালিকা যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার পরিবারের তিনি গিয়েছিলেন, তার বাড়িতে তিনি গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং এছাড়াও যাকে মব লিঞ্চিং করা হয়েছে অর্থাৎ পিটিয়ে হত্যা করা হয়েছে সেখানেও তিনি গিয়েছিলেন। সেখানে আর্থিক সাহায্য, ক্ষতিগ্রস্ত যে পরিবার তাদের সদস্যদের একজনকে চাকরি ইত্যাদি ইত্যাদি করেছেন। দেখুন, একদিকে এই নিরাপত্তা সুবন্দোবস্ত করা হচ্ছে, অন্যদিকে কিন্তু উন্নয়নের কাজ চলছে। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদের ছবি। এই মসজিদটার নাম হচ্ছে গৌরীপুর জামে মসজিদ। গৌরীপুর জামে মসজিদ এটা হচ্ছে বাঁকড়া মসজিদ নামে পরিচিত। বাঁকড়া মসজিদ এটা একটা অদ্ভুত ব্যাপার, জানেন তো। এটা অদ্ভুত ব্যাপার এই কারণে বলছি যে এই যে মসজিদটা, এখানে এটা কলকাতা এয়ারপোর্ট মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের যে এলাকা তার মধ্যে রয়েছে এই গৌরীপুর জামে মসজিদ। এবং এই যে মসজিদটা এটা হচ্ছে অবৈধ মসজিদ, এটা বেআইনি মসজিদ। কেন বেআইনি সেটা ব্যাখ্যা দেবো, কিন্তু এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তৃতা দিচ্ছেন ডানকুনিতে। শিল্পে লগ্নি একটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেছে, এবং লাক্স কোজি নামে যে হুঁশিয়ারি শিল্পে অত্যন্ত পরিচিত নাম, মিস্টার টোডি, শিল্পমন্ত্রী তাপস রায়, সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা সবাই আছেন। মন্ত্রিসভার কয়েকজন সদস্যও রয়েছেন। তারা সেখানে আজকে থেকে শুরু হয়ে গেল, মানে এই প্রথম কোনো শিল্পে ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে এর আগের যে মুখ্যমন্ত্রীরা তারা চলে যেতেন বিদেশে, একটু গরম পড়ে যেত, তারপরে তারা বিদেশে যেতেন। সেটা বাম আমলে হতে পারে, তারপরে তৃণমূল আমলে হতে পারে। তৃণমূলের কথা বলতে আবার মনে পড়ে গেল যে তৃণমূলে নাকি একটা ভালো তৃণমূল বলে কিছু তৈরি হয়েছে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে সবাই মিলে, মানে বীরভূমের সেই কেষ্টমণ্ডল যে পুলিশকে খিস্তি করেছিল, নোংরা ভাষায় আক্রমণ করেছিল, মিডিয়া সেগুলো নিয়ে হৈ হৈ করছে, সে করুক। তারা কাকে জেলা সভাপতি করবে, কারা কাকে কোন দলে কি রাখবে, সেই সব পদ নাকি ঠিক হচ্ছে, আর টিভি চ্যানেলগুলো সেগুলো নিয়ে মেতে আছে। কিন্তু কত বড় একটা কাজ হচ্ছে সেটা বলার জন্য, মানে এই যে মসজিদটা সরে যাচ্ছে, অবৈধ মসজিদটা ভাঙা হবে, সেটা নিয়ে আলাদা এপিসোড এই কারণে তৈরি করছি। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর সরকার তারা যা যা করার করছে সেটা আপনারা দেখছেন। কখনো কখনো এনকাউন্টারেও কোনো দুষ্কৃতীর মৃত্যু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলছে। অ্যারেস্ট তো হচ্ছে। আজকেও আবার কলকাতা পুরসভার একজন কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন গত 15 বছরে যে যে এফআইআর করতে পারেননি, যারা করেছিলেন অথচ ব্যবস্থা হয়নি, তারা আবার অভিযোগ জানান, ব্যবস্থা নেওয়া হবে। এটা গেল আইন শৃঙ্খলার দিক। অন্যদিকে উন্নয়নের দিক, মানে যেটা বললাম, ডানকুনিতে শিল্পের সূচনা হলো, 600 কোটি টাকা বিনিয়োগ এলো, সেটা একটা দিক। অন্য আরেকটা যেটা ঘটনা, যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে বসেছি, যে অবৈধ মসজিদ ভাঙা হবে। মসজিদটাকে কেন অবৈধ বলছি জানেন? মসজিদটা হচ্ছে, হ্যাঁ, পুরনো। অনেকে বলছেন শতবর্ষ প্রাচীন একটা মসজিদ, যখন কলকাতা এয়ারপোর্ট তৈরি হয়নি তার আগে থেকে রয়েছে। কিন্তু গত 30 বছর ধরে, 30 বছর, মানে শুধুমাত্র যে তৃণমূলের আমল তাই নয়, তার আগে থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে যে মসজিদটা রয়েছে সেটাকে সরাতে হবে। সেই মসজিদের সমপরিমাণ জমি বা তার চেয়ে বেশি জমি এবং আধুনিক ব্যবস্থা সম্পন্ন একটা নতুন মসজিদ আমরা আমাদের ক্যাম্পাসের বাইরে তৈরি করে দেব, রাজ্য সরকারকে অনুরোধ করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। 30 বছর ধরে ফাইলগুলো পাঠাচ্ছে, ফাইলগুলো সব লাল ফিতের ফাঁসে বন্দি হয়ে পড়ে থাকছে। ভাবতে পারেন কেন বলছি? হ্যাঁ, এয়ারপোর্টের মধ্যে মসজিদ থাকলে কি অসুবিধা? অসুবিধা হচ্ছে এই যে মসজিদটা, মানে গৌরীপুর জামে মসজিদ, যেটা বলছে খুব প্রাচীন মসজিদ। হ্যাঁ, প্রাচীনত্ব হতে পারে। এখন এটা ওয়াক অফ প্রপার্টি। ওয়াক অফ প্রপার্টিটা যখন কিনা কোনো প্লেন নামে বা ওঠে, ওঠাটাকে কি বলা হয়? টেক অফ করা। টেক অফ মানে প্রথমে তো রানওয়ে ধরে বেশ কিছুটা যেতে হয়, তারপরে তো টেক অফ করে। আবার অবতরণ করে যখন কোনো প্লেন বা বিমান, সেটা আন্তর্জাতিক বিমান হতে পারে বা জাতীয় ক্ষেত্রের বিমান হতে পারে, যখন সেই বিমানটা নামছে তখন তো তাকে রানওয়ে ধরে অনেকটা যেতে হয়, তারপরে সেটা দাঁড়ায়।
তো যখন দৃশ্যমানতা কমে যায়, যখন ধরুন বৃষ্টি পড়ছে বা কুয়াশা হয়েছে, পাইলটদের ভীষণভাবে সমস্যা হয়। মানে এটা নিয়ে বহু লেখালেখি হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন যে এই রানওয়ের পাশে একদম যেটা দ্বিতীয় রানওয়ে রয়েছে কলকাতা এয়ারপোর্টে, তার পাশেই রয়েছে এই যে গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ। ভাবতে পারেন, বারবার বলা সত্ত্বেও পাত্তা দেয়নি, শুধুমাত্র গত 15 বছরে খুব বেশি করে পাত্তা দেয়নি। তার কারণ ওই এলাকায় উত্তর দমদমে সিদ্দিকুল্লাহ চৌধুরী নামে একজন সেই মন্তেশ্বরের প্রাক্তন বিধায়ক, তিনি ছিলেন জামিয়াতে উলেমায়ে হিন্দ বলে একটা দল রয়েছে, তার তিনি রাজ্য সভাপতি। তো তার নেতৃত্বে বারবার বাধা দেওয়া হয়েছে। আর তাদের যে নেত্রী ছিল মমতা ব্যানার্জি, যার দল এখন 4-5টা টুকরো হয়ে গেছে, তো তিনি কান করতেন না, তিনি কখনো এই ফাইলে সই করার প্রয়োজন বলে মনে করেননি। তো এবারে হয়েছে কি, উত্তর 24 পরগনার ডিএম মানে নতুন সরকার গঠন হওয়ার পরে, শুভেন্দু অধিকারী সরকার গঠন হওয়ার পরে, দেখুন স্বাধীনতার পর থেকে যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি সবার কথাই বলছি, সে অজয় মুখার্জি হতে পারেন, বিধানচন্দ্র রায় হতে পারেন, সিদ্ধার্থ শঙ্কর রায় হতে পারেন। আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়কে মুখ্যমন্ত্রীত্বে দেখিনি, কিন্তু তাকে এমনি যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখন তাকে মিট করেছি। কিন্তু জ্যোতি বসুকে আমরা দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেইছি। ফলে কোনো দিনও বারবার বারবার এটা নিয়ে যারা ওই এয়ারপোর্টে গেছেন, যারা এয়ারপোর্টের পাশ দিয়ে যাতায়াত করেন, বা যারা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি, প্রচুর লেখালেখি হয়েছে যে একটা এয়ারপোর্টের মধ্যে মসজিদ রয়েছে, এই মসজিদটা থাকার ফলে তো বড় বিপদ হতে পারে। মানে এরকম ঘটনা আছে। দেখুন নিয়মটা আপনাদেরকে বলে দিই, নিয়মটা হচ্ছে 240 মিটার বাফার জোন থাকতে হয়। 240 মিটার মানে কি, মানে এই যে বাড়ি তৈরি করার সময় হয় না যে 4 ফুট ছাড়তে হয়, মানে আপনি জমি কিনলেন, তারপরে বাড়ি তৈরি করার সময় রাস্তা থেকে 4 ফুট ছাড়তে হয়। তার কারণটা কি? তার কারণ রাস্তা যদি কোনো দিন সম্প্রসারিত হয় বা রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি যায়, কিছু বেরিয়ে থাকে, মানে সেটা তো আপনার বাড়িতে বা প্রাচীরে আঘাত লাগবে, এই কারণে বলা হয় এটা নিয়ম। তো তেমনি এয়ারপোর্টের রুল হচ্ছে, বিমানবন্দরের নিয়ম হচ্ছে, যেটা এই রানওয়ে থাকবে, রানওয়ে থেকে 240 মিটারের মধ্যে কোনো কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, মানে বড় দুর্ঘটনা। আর এই কলকাতা এয়ারপোর্টের ক্ষেত্রে এই যে মসজিদটা, মানে যে জামাই মসজিদ বলে বলছি, যেটা গৌরীপুর জামাই মসজিদ, 165 মিটারের মধ্যে ছিল, 165 মিটার। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে 240 মিটারের মধ্যে কিছু থাকতে পারবে না, কোনো নির্মাণ থাকতে পারবে না, প্রাচীর থাকতে পারবে না, কিছুই থাকতে পারবে না। আর এই মসজিদটা ছিল 165 মিটারের মধ্যে, রানওয়ে থেকে 165 মিটারের মধ্যে, মানে ঢিল ছুড়ে দিলে সেখানে লেগে যাবে। এবারে বলবেন যে আচ্ছা তাও মানা গেল, অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে এই মসজিদে প্রতিদিন নামাজ পড়তে যেতেন মুসলিমরা, ঠিক আছে, নামাজ পড়তে যেতেন। পদ্ধতিটা কি? আধার কার্ড, একটা গেট আছে, সেই গেটে আধার কার্ড দেখালে তাদের জন্য বাস রাখতে হতো, এসি বাস। মানে আপনারা যারা এয়ারপোর্ট থেকে যারা ফ্লাইটে উঠেছেন দেখেছেন যে টিকিট কাটার পরে, বোর্ডিং করার পরে নির্দিষ্ট জায়গায় আপনাকে বসতে হয়, তারপরে নেমে গিয়ে ফ্লাইটে ওঠা পর্যন্ত সেখানে একটা বাস থাকে, মানে এসি বাস থাকে, সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাস। সেই বাসে করে আপনারা যান, গিয়ে আপনারা ফ্লাইটের সেই সিঁড়ির পাদানিতে পা রাখেন, তারপরে ফ্লাইটে ওঠেন। মানে আমার ক্ষেত্রেও একই নিয়ম। তো এই যে যারা নামাজ পড়তে যাবে তাদের জন্য সবসময় একটা বাস রাখতে হতো। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এ রাজ্যে তো মাঝে মধ্যেই শোনা যায় যে এত হাজার ভুয়া আধার কার্ড পাওয়া গেল, এত হাজার ভুয়া ভোটার আইডি কার্ড, এপিক কার্ড পাওয়া গেল। মানে আধার কার্ড কোনো অন্য দেশ থেকে আসা, মূলত এই যে বাংলাদেশ থেকে আসা লোকজনেরা, তারা টাকা দিয়ে এই গত 15 বছরে কত হাজার কার্ড বানিয়েছে তার তো হিসেব নেই। তাহলে একটা আধার কার্ড দেখিয়ে সেখানে প্রবেশ করত। আজকের দিন পর্যন্ত, আজকের দিনে বন্ধ করে দেওয়া হয়েছে, গতকাল পর্যন্ত এই পদ্ধতিটা চালু ছিল যে আধার কার্ড দেখাবে, তারপরে সেখানে তার জন্য বাস দাঁড়িয়ে আছে, সেই বাসে সে চাপবে, তারপরে ওই মসজিদে, যেটা গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ বলে যেটা পরিচিত, সেখানে গিয়ে সে নামাজ পড়বে, তারপরে আবার বাসে করে উঠবে। মানে ফ্রি, পুরো ফ্রি সার্ভিস, কোনো টিকিট ফিকিট কাটার সিন নেই। সবচেয়ে যেটা আমাদের কাছে কৌতূহল বা প্রশ্ন বা আশঙ্কা বা উদ্বেগ, যদি কোনো জঙ্গি, যদি কোনো আত্মঘাতী জঙ্গি বা নাশকতা করার জন্য কোনো গোষ্ঠী, কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য, সে যদি ওইভাবে আধার কার্ড দেখাতো, দিয়ে ঢুকে যেত, তারপরে যদি বড় ঘটনা, দেখুন হতেই পারত, হয়নি, এটা আমাদের মানে ভীষণভাবে ভাগ্য ভালো, কিন্তু এই ঘটনা তো হতেই পারত। কেন কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত পদক্ষেপ করেননি? একটাই কারণে, সেটা হচ্ছে তোষণের নীতি।
তোষণের নীতিটা কি না মুসলিমরা খেপে যাবে, মুসলিমরা আমাদেরকে ভোট দেয়, মুসলিমরা আর ভোট দেবে না, এছাড়া তো আর কিছু না। নতুন সরকার গঠিত হওয়ার পরে মাত্র 2 মাস হয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তার নির্দেশে দেখুন অন্যান্য মুখ্যমন্ত্রীর চেয়ে কেন আলাদা সেটা আর নতুন করে বলার অপেক্ষাই নেই। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন এবং যে মসজিদের যে কমিটি, মসজিদের কমিটি তারা আজকে বৈঠক করেছিল। এর আগেও বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা একটা ওই ক্যাম্পাসের বাইরে আধুনিক ব্যবস্থা সম্পন্ন, সেখানে বিদ্যুৎ থাকবে, পানীয় জল থাকবে, সেখানে সমস্ত সুবন্দোবস্ত থাকবে, সাজানো গোছানো দারুণ মসজিদ হবে, ঝকঝকে তকতকে, এর চেয়েও বড়, এর চেয়ে আরও ভালো সুবিধা সম্পন্ন বিমানবন্দরের এলাকার বাইরে, ক্যাম্পাসের বাইরে আলাদা করে জমি, সমস্ত দায়িত্ব হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা মসজিদটা তৈরি করে দেবে এবং মসজিদ কমিটি সেটা মেনে নিয়েছে। তাহলে এতদিন হয়নি কেন? এতদিন হয়নি কেন এই প্রশ্নটা কিন্তু রাজ্যবাসীর তরফে আমাদের অবশ্যই থাকবে। যারা মনে করেন যে না না সব ঠিক ছিল, সব ভালো ছিল, আপনারা খালি বাড়িয়ে বাড়িয়ে বলেন, এই তো দেখুন বিজেপি ক্ষমতায় আসার পরে এই হয়েছে, ওই হয়েছে, ওই হচ্ছে, পরিসংখ্যান দিয়ে কথা বলুন একটুখানি, পরিসংখ্যান দিয়ে। অনেকেই অনেক গালিগালাজও করছেন বিভিন্ন কমেন্টে, সেগুলো চোখে পড়ছে, কিন্তু দয়া করে আপনারা একটু পরিসংখ্যান দিন। এই যে আজকে ডানকুনিতে যে নতুন একটা শিল্প সম্ভাবনার জন্য সেখানে 600 কোটি টাকা বিনিয়োগ হলো, এই ছবিটা গত 15 বছরে তো আমরা দেখতে পাইনি। সর্ষের দানা ছড়ানো হয়েছিল সিঙ্গুরে, সেখানে না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি, কিছুই হয়নি। আর বাম আমলের শেষের দিকে সে তো বলাই মানে বলতে খুব খারাপ লাগে, খুব করুণ কাহিনী। গুলি করে চটি পড়া পুলিশ পাওয়া যেত, নন্দীগ্রামে নাকি কেমিক্যাল হাব হবে, জমি অধিগ্রহণ করা হয়ে গেল, নোটিশ দেওয়া হয়ে গেল, তারপরে তার বিরোধিতা করার জন্য সেখানে এমনভাবে গুলি চালানো হলো, কত মানুষ যে মারা গেছেন, কত রক্ত যে বয়ে গেছে হলদি নদীর জলে বা ভাগীরথীর জলে, ওই রাস্তা যে কিভাবে লাল হয়ে গেছে সে তো সবাই জানেন। কেন হয়নি এতদিন? এই প্রশ্নটা করার পাশাপাশি আরেকটা কথা একটুখানি আমাদের বলতেই হবে যে দেখুন অপরাধ হতেই থাকবে। আপনারা বলবেন যে হ্যাঁ আজকে তো আবার ওই শুনলাম নরেন্দ্রপুরে সেখানে একজন মহিলাকে সেখানে প্রায় বিবস্ত্র করে লাইট পোস্টে বেঁধে সেখানে বেধড়ক মারধর করা হয়েছে, সেখানে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, তার বাচ্চা মেয়েটাকেও ছাড়া হয়নি। সেটা কে করেছে? সেটা করেছে ওই সোনারপুর উত্তরের আগের যিনি বিধায়ক ছিলেন, সেই বিধায়ক এবং তার স্বামী, তাদের যে অনুগামীরা, অর্থাৎ তাদের যে বর্বরতম যে অনুগামীরা এখনো পর্যন্ত রয়েছে, তারা মানে তৃণমূলেরই লোকজন। এবং অদ্ভুতভাবে যে মহিলাকে মারধর করা হয়েছে তিনি কিন্তু তৃণমূল করেন না, তিনি তৃণমূল বিরোধী, তিনি প্রাক্তন শাসক দলের বিরোধী। একটা জমি নিয়ে গত বছরের বিবাদ হয়েছিল, সেটা মিটিয়ে দেওয়ার জন্য এরা যারা মারধর করেছে তারা তারা চেয়েছিল ৭৫,০০০ টাকা। ভাবতে পারেন, ৭৫,০০০ টাকা দেয়নি বলে নির্মমভাবে তাকে মারধর করা হয়েছে। এবং 2025 সাল থেকে তারা ঘর ছাড়া ছিলেন এবং নতুন সরকার গঠন হওয়ার পরে তারা ফিরেছিলেন। আর অভিযোগ দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়, 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে 8 জন মহিলা, 3 জন পুরুষ ছিল। এবং সুভাষগ্রাম হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করার পরে রাজপুর সোনারপুর পুরসভা 33 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা তিনি নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগটা দায়ের করেছেন। এবং শুধুমাত্র তোলাবাজি নয়, তোলাবাজির টাকা না দেওয়ার ফলে তাদের রাগ ছিল। এবং আজকে গিয়ে তাদেরকে যেভাবে বেধড়কভাবে মারধর করা হয়েছে, ফিরদৌসী বেগমের লোকজন এই কাজ করেছে বলে ওই মহিলা অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে এবং সন্ধ্যের মধ্যে সম্ভবত কয়েকজন গ্রেপ্তারও হয়ে যাবেন। ফলে সমাজে কুপ্রবৃত্তি আছে, অপরাধ ছিল, অপরাধ আছে, অপরাধ থাকবে, কিন্তু সেটা কিভাবে দমন করা যায় সেটাই হচ্ছে আসল কথা। শুভেন্দু অধিকারীর সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেমন অপরাধ দমন করছেন, অন্যদিকে তেমনি উন্নয়নের কাজ শুরু করছেন, প্রগতির কাজ শুরু করছেন, তিনি শান্তি স্থাপনা করতে চাইছেন। এবং তার সবচেয়ে বড় নজির হচ্ছে এই যে অবৈধ মসজিদটা ভাঙা হচ্ছে, অবৈধ মসজিদটা গৌরীপুর জামে মসজিদটা ভেঙে ফেলা হবে। যারা দেখবেন, যারা মুসলিম দর্শকরাও দেখবেন, তারা কিভাবে দেখছেন, তারা কি এটার বিরোধিতা করছেন নাকি তারা এটাকে স্বাগত জানাচ্ছেন? সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের যা যা কিছু অবৈধ আছে, সেটা রাস্তা হোক, সেটা হাসপাতাল হোক বা বিমানবন্দরের সম্প্রসারণ হোক, যাই হোক, জনস্বার্থে যদি কোনো এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের কোনো কি বলবো মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, যাই ভাঙা পড়ুক না কেন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা কিভাবে দেখছেন, কোন চোখে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই
কমেন্ট করার পাশাপাশি যদি মনে হয় এটা ভালো কাজ হয়েছে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় যে এই এপিসোডটা খুব ভালো হয়েছে তাহলে একটু হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।